পরীক্ষায় সবাই ফুল মার্কস পায় না কেন? এর কারণ কি শুধুই পড়াশোনা? মানে কেউ যদি খুব ভালো করে পড়াশোনা করে তাহলে কি সে ফুল মার্কস পাবেই পাবে, নাকি এরকমও হয় যে পড়াশোনা খুব বেশি করে করলো কিন্তু তা সত্ত্বেও সে ফুল মার্কস পায় না? এরকম আমি দুটো স্টুডেন্টের কথাবার্তা বলছি। একটা স্টুডেন্টের নাম সান্টা, একটা স্টুডেন্টের নাম বান্টা। এবার সান্টা ভালো করে পড়াশোনা করেছে, বান্টাও ফাটিয়ে পড়াশোনা করেছে, কিন্তু দেখা গেল পরীক্ষায় রেজাল্ট বেরোনোর পরে সান্টা 40 পেয়েছে, মানে সে ফুল মার্কস পেয়েছে। বান্টা 40-এ 35 পেয়েছে। দেখ, 35টা খারাপ নম্বর নয়, অবশ্যই ভালো নম্বর, কিন্তু ওরা তো একই লেভেলের পড়াশোনা করেছে, একই রকমের পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় গিয়ে ও সমস্ত কোশ্চেন ঠিক করলো, কিন্তু ও 5 নম্বর কি করে করলো? মাথায় রাখবে, যদি এই গল্পটা কেউ শোনে তাহলে সে বলবে যে ভাই সান্টার লাকটা খুব ভালো, বান্টার লাকটা খারাপ আছে, একই পড়াশোনা করেছে, লাকের ফ্যাক্টর। ওর লাক খুব ভালো, এর লাক খুব খারাপ, দুজনে সারাদিন ধরে পড়াশোনা করেছে, একই বই পড়েছে, একই টিচারের কাছে পড়েছে। না, এখানে লাকের কোনো ফ্যাক্টর নেই। তাহলে আজকে আমি এই ভিডিওতে এই জিনিসটাই বলবো যে একটা পরীক্ষায় যখন কেউ ফুল মার্কস পায় আর একই পরিশ্রম করে যদি কেউ ফুল মার্কস না পায়, এই দুটোর মধ্যে লাকের ফ্যাক্টর নেই, এই দুটোর মধ্যে স্ট্র্যাটেজির ফ্যাক্টর আছে। তাহলে আজকে আমি এমন কিছু কিছু স্ট্র্যাটেজি বলবো, যেই স্ট্র্যাটেজিগুলো যদি কেউ ফলো করে তাহলে সে যদি ভালো করে পরিশ্রম করে তাহলে সে অবশ্যই ফুল মার্কস পেতে পারে, তার পরীক্ষার হলে গিয়ে ভুল হওয়ার আর চান্স নেই। দেখ, এখানে আমি কিন্তু পড়াশোনা করতে শেখাবো না, আমি এখানে এমন স্টুডেন্টের কথাবার্তা বলছি যারা খুব ভালো করে পড়াশোনা করছে এবং যার মধ্যে 40 পাওয়ার পটেনশিয়াল আছে, যারা সারা বছর করেছে। তাদেরকে জাস্ট কিছু কিছু স্পেশাল স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেগুলো করলেই সে ডেফিনেটলি ফুল মার্কস পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা আজকে স্টেপ বাই স্টেপ ভাবে বলছি যে কেন একটা স্টুডেন্ট ফুল মার্কস পায় না। দেখ, সারাদিন ধরে তুই পড়াশোনা করছিস, তুই ফাটিয়ে পরিশ্রম করছিস, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে কনসেপ্ট না বুঝে মুখস্থ করে। যেমন ম্যাথামেটিক্সে অনেক অঙ্ক সে মুখস্থ করে ফেলে। যখন সেই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে না, বা যদি ঘুরিয়ে কোশ্চেন আসে, তখন সেখানে কিন্তু প্রবলেমটা অ্যারাইজ হয়। তাহলে এই সান্টার বান্টার মধ্যে হয়তো বান্টা অন্য কোনো টপিক ফাটিয়ে মুখস্থ করেছে, পরিশ্রম তো করেছে, বাট মুখস্থ বেশি করে ফেলেছে, কনসেপ্টটার ভালো করে গ্রিপ তার মধ্যে ছিল না, যেটা সান্টার ছিল। সে ভালো করে গ্রিপ নিয়েছিল কনসেপ্টের পুরোপুরি, বাট বান্টার কনসেপ্টের গ্রিপ ছিল। তাহলে এই কারণে কিন্তু অবশ্যই নাম্বারের ডিফারেন্সটা আসতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কনসেপ্ট না বুঝে মুখস্থ করা, এটা কিন্তু একটা বড় কারণ। ফুল মার্কস আর ফুল মার্কস না পাওয়ার মধ্যে পরিশ্রম করা সত্ত্বেও কনসেপ্ট যদি না বুঝে মুখস্থ করা তাহলে কিন্তু হবে না। এবার এটা খুব বেসিক একটা জিনিস। এরপরে আসছি সেকেন্ড কারণ, ভালো উত্তর কিন্তু কম নম্বর কেন? ভালো উত্তর কিন্তু কম নম্বর কেন? দেখ, এমসিকিউ পরীক্ষাতে অবশ্যই কে উত্তর কিভাবে রিপ্রেজেন্ট করলো তার উপরে ডিপেন্ড করে না, ঠিক অপশন কারেক্ট মারলেই তুই ফুল নাম্বার পেয়ে যাবি। কিন্তু আমাদের তো এমসিকিউ পরীক্ষা নাও আছে, এমসিকিউ পরীক্ষা নেই, মানে আমাদের পরের সেমিস্টারগুলোতে তো সাবজেক্টিভ পরীক্ষা। সাবজেক্টিভ পরীক্ষাতে লেখার ধরনের উপর ডিপেন্ড করে। একটা স্টুডেন্ট হয়তো খুব ভালোভাবে বুঝেছে আর সেকেন্ড স্টুডেন্টটাও খুব ভালোভাবে বুঝেছে, কিন্তু এ ভালোভাবে বুঝে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারেনি, কিন্তু এ ভালোভাবে বুঝে টিচার তাকে যেভাবে শিখিয়েছে যে এই কোশ্চেনের অ্যান্সার এভাবে লিখবে, এভাবেই স্টেপ বাই স্টেপ লিখবে, ও সেই টিচারের ইনস্ট্রাকশন গুলোকে ফলো করেছে। আর এ করেছে মারাত্মক লেভেলে স্টেপ জাম্প করে অর্ধেক কনসেপচুয়াল কাহিনী সেই কোশ্চেনের মধ্যে ছিল। তাই জন্য উত্তর ঠিক হওয়া সত্ত্বেও নাম্বারটা কম পেয়ে গেল। নাম্বার কাটাটা এখানে একদম ডেফিনেটলি হবে। দেখ, এটা শুধুমাত্র অন্যান্য সাবজেক্টের জন্য না, ম্যাথামেটিক্সেও হয়। আমি নিজে প্রচুর ইউনিভার্সিটির খাতা দেখেছি এবং সেখানে আমি নিজে নাম্বার কেটেওছি। তার কারণ একটা স্টুডেন্ট সে মারাত্মক সুন্দরভাবে একটা অঙ্ক করলে, একটা থিওরি লিখলো, কিন্তু একটা স্টুডেন্ট সেইভাবে লিখলো না। তাহলে এই যদি 5-এ 5 পায়, 5-এ 5 পাবে না, 5-এ 4 বা 3 পাবে। এটা অনেকে ভাবে যে শুধুমাত্র আর্টসের পরীক্ষাতেই হয় বা আর্টসের সাবজেক্টগুলোতেই হয়, কিন্তু না, এটা সমস্ত সাবজেক্ট, মানে সায়েন্সের যে কোনো সাবজেক্টে কিন্তু এই জিনিসটা দেখা যায়। মানে পুয়ার রিপ্রেজেন্টেশন কিন্তু একটা বড় সড়ো কারণ, বিশাল বড় কারণ নাম্বার কম পাওয়ার। একই অ্যান্সার বেরিয়েছে, দুটো স্টুডেন্টের সেম অ্যান্সার পেয়েছে, কিন্তু এ খুব ভালো করে রিপ্রেজেন্ট করেছে, এ ভালো করে রিপ্রেজেন্ট করেনি, এই জন্য তার কিছু মার্কস এক্সামিনার কেটে নিয়েছে। নেক্সট আমি টপিকে আসি। শুধু পড়লেই হবে না, ভালো করে বুঝতে হবে জিনিসটা। এও 8 ঘন্টা পড়ছে, এও 8 ঘন্টা পড়ছে, সানটাও 8 ঘন্টা পড়ছে, বানটাও 8 ঘন্টা পড়ছে,
সানটার 8 ঘন্টাটা সে একদম স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ছে। কখন কোন টপিকটা পড়বে, কত ঘন্টা কোন টপিকটা পড়বে, কখন সে রিভিশন দেবে, তার পুরো স্ট্র্যাটেজি 8 ঘন্টার ক্লিয়ার। আরে 8 ঘন্টায় খালি অঙ্কই করেছে, খালি পড়েইছে, ফাটিয়ে পরিশ্রম করেছে। দুটোর কিন্তু আউটকামটা ডিফারেন্ট হবে। সানটা যে আউটকামটা পাবে স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করে, স্ট্র্যাটেজি অনুযায়ী সমস্ত কিছু মেনটেন করে, খাওয়ার টাইমে, স্নান করার টাইমে, জল খাওয়ার টাইমে, ঘুমানোর টাইমে সমস্ত রুটিন অনুযায়ী কিন্তু করছে। ও যখন 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়াশোনা করছে, ও একদম ফিক্স রুটিনে পড়াশোনা করছে। কিন্তু সানটা 18 ঘন্টা পড়ছে, কিন্তু তার কোনো রুটিন নেই, কোনো স্ট্র্যাটেজি নেই। তাহলে অবশ্যই কিন্তু ভাবিস না যে বানটা এখানে ভালো পারফর্ম করতে পারবে। দুজনে সেম লেভেলে পরিশ্রম করেছে, এই স্ট্র্যাটেজি অনুযায়ী করেছে। এর একটা স্ট্র্যাটেজি ছিল, প্রিপারেশন ছিল, এর কোনো স্ট্র্যাটেজি ছিল না, তাই জন্য নাম্বারের পার্থক্য ডেফিনেটলি আসবে। তাহলে শুধুমাত্র করলেই হবে না, টাইম ম্যানেজমেন্ট তৈরি করতে হবে এবং এক্সাম স্ট্র্যাটেজিটা কিন্তু অবশ্যই মাস্ট। এক্সামের কতদিন আগে থেকে আমি এত ঘন্টা করে পড়বো, এক্সামের 2 মাস আগে এখন থেকে আমি আস্তে আস্তে টাইমটা বাড়াবো। একবারে ঝট করে আমি আগে 4-5 ঘন্টা পড়ছিলাম, এখন 10 ঘন্টা করে পড়াশোনা করছি, হবে না। ব্রেন তোমাকে সাথ দেবে না। তোমাকে ব্রেনকে আস্তে আস্তে বোঝাতে হবে, শরীরকে আস্তে আস্তে বোঝাতে হবে যে আস্তে আস্তে ভাই আমি টাইমটা বাড়াচ্ছি। এখন তোমাদেরকে কিন্তু আমাকে সজীব রাখতে হবে, আমাকে এনার্জি দিতে হবে। তাহলে আস্তে 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 করতে হবে। চট করে 5 ঘন্টা থেকে তুই 10 ঘন্টা পড়া শুরু করলি, ব্রেন নিতে পারবে না, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো সমস্ত কিছু স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। নেক্সট আমি যদি আসি, ফুল মার্কস ভাগ্যের বিষয় না, যেটা আমি অবশ্যই বলেছি। এই এতগুলো কথা বলার একটাই কারণ, এটা বলা যে ফুল মার্কসটা ভাগ্যের বিষয় না, যেটা আমি একদম প্রথমে বললাম। এটা সঠিক প্রিপারেশন, প্রপার প্র্যাকটিস, প্রেজেন্টেশনের ফল। আমি বারবার করে একটা কথা বললাম, সঠিক প্রিপারেশন। প্রিপারেশন মানে কি? পরীক্ষার আগে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছো। প্রিপেয়ার করছো মানে তুমি নিজের কিভাবে খেয়াল রাখছো, তুমি নিজেকে কিভাবে পরীক্ষার জন্য তৈরি করছো। খালি পড়াশোনা করে না, সমস্ত দিক থেকে, বন্ধু বান্ধবের সাথে টাইম কমিয়ে দেওয়া, নিজের পড়ার টাইম বাড়ানো, সমস্ত কিছু কিন্তু এরই একটা অঙ্গ। তাহলে প্রপার প্রিপারেশন, প্রপার প্র্যাকটিস আর প্রেজেন্টেশনের ফলটাই হচ্ছে আমাদের ফুল মার্কস। তাহলে যারা যারা প্রচুর পরিশ্রম করিস, তাদেরকে আমার একটাই কথা বলার, তোরা তোর এবার পরিশ্রমটাকে একটা স্ট্র্যাটেজি অনুযায়ী কর। মানে কখন কোন পরিশ্রমটা করবি, কিভাবে করবি, কখন কোন টপিকটা পড়বি, তোর টাইম ম্যানেজমেন্টটা কি হবে, সমস্ত কিন্তু এখন থেকে শুরু করবে। হাতে আর মাত্র 1.5 থেকে 2 মাস টাইম আছে। তাহলে এটা বলেই আমি পুরোপুরি শেষ করলাম। এটাই আমাদের লাস্ট টপিক ছিল, যে কিভাবে তুই আলটিমেটলি পড়াশোনা করবি। যদি এটা খুব ভালো স্টুডেন্ট থাকে, সে কিভাবে পড়াশোনা করবে, সে কিভাবে ফুল মার্কস পেতে পারে। যেহেতু এটা এমসিকিউ এক্সাম, তো এমসিকিউ এক্সামে কিন্তু ফুল মার্কস পাওয়াটা সোজা। তাহলে কিভাবে পড়াশোনা করলে, কেমন ভাবে নিজেকে প্রিপারেশন নিলে আমি ফুল মার্কস পেতে পারবো, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। এবং এর পরের আরো কিছু কিছু মোটিভেশনাল ভিডিওতে আমি এগুলো নিয়ে ডিসকাস করবো, যে তোরা আর কত ডিপ স্ট্র্যাটেজি নিতে পারিস। আমার মাথায় অনেক স্ট্র্যাটেজি আছে, বাট পড়ানোর জন্য বলতে পারি না, যেহেতু সারাদিনই আমি পড়ানোর মধ্যে থাকি এবং এই ইউটিউব চ্যানেলে খালি পড়ানোর ভিডিও বেশি দিই, তো এইগুলো নিয়ে বেশি ডিসকাস আমি করি না। তবে এরপর থেকে অবশ্যই ডিসকাশনটা থাকবে এবং পরীক্ষার আগে শুধুমাত্র পড়াশোনা না, শুধুমাত্র ম্যারাথন ক্লাস না, এই টপিকগুলো নিয়ে কিন্তু আমি অবশ্যই কথা বলবো। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।